মহাদেব। যে আশা নিয়ে এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার বানানো হয়েছিল, ঠিক সেই দিশাতেই কিন্তু রাজ্যটা যাচ্ছে। একদিকে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শুধুমাত্র পজিটিভিটির দিকে রাজ্য এগিয়ে যাচ্ছে, অন্যদিকে যে দুই পাজির জন্য গত 15টা বছর গোটা রাজ্যটা তিলে তিলে জ্বলে শেষ হয়েছে, সেই দুই পাজির একদম পা ঝাড়া অবস্থা হয়ে গেছে। আরও বেশি দুর্বিপাকে ক্রমশ জড়িয়ে পড়ছে কালীঘাটের দুই মার্কা মারা শয়তান, যারা গত 15 বছর ধরে রাজ্যটাকে শেষ করেছে। প্রথমেই পজিটিভিটির নিউজে আসি। মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন যে শুধুমাত্র কয়লা এবং পাথর এইখান থেকে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং বীরভূমের পাথরের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে প্রত্যেক বছর এই পাথর থেকে রাজ্যের যে রাজস্বটা আদায় হতো সেটা শুধুমাত্র 60 কোটি টাকার কাছাকাছি। আর সেখানে এই রাজ্য সরকার শপথ নেওয়ার পর প্রথম 1 মাসেই সেটা প্রায় 90 কোটি টাকার কাছাকাছি করেছে। অর্থাৎ এখান থেকেই 1000 কোটি টাকার 1100 কোটি টাকার কাছাকাছি ঝেড়ে দিত ভাইপো, এবং সেটা চলে যেত শান্তিনিকেতনে। আর তাই এই রাজ্য সরকার সেইটাকে একটা বেস লাইন ধরে যেখানে যেখানে দুর্নীতির সম্ভাব্য জায়গা ছিল, সেটা বালি হোক, পাথর হোক, কয়লা হোক, সেই সব জায়গাগুলো আটকানোর চেষ্টা করেছে। এবং অন্যান্য সিস্টেমের মধ্যে যেটাকে ডিজিটাইজেশন করেও প্রচুর ফাঁক ফোকর রেখে দেওয়া হয়েছিল। এবং একদিকে যেরকম যারা প্রশাসকের আসরে বসেছিল তারা, অন্যদিকে যারা রাজনীতির কার্পেটি তারা সকলে মিলে যে লুটটা করছিল সেইটাকে শুধুমাত্র আটকে দেওয়া গেছে। আর তাতে করেই এই রাজ্যে 1 মাসে রাজস্ব অতিরিক্ত আদায় হয়েছে 1000 কোটি টাকা। যখন শুভেন্দু অধিকারী সরকার প্রথমবার তাদের বাজেট পেশ করে, তখন এই বামেরা, এই কংগ্রেস, এই তৃণমূল প্রশ্ন করেছিল যে ভাই এত টাকা তোমরা পাবে কোথা থেকে? টাকাটা আসবে রাজস্ব থেকে, রাজ্যের উন্নয়ন থেকে। রাজ্যে শিল্প স্থাপন হলে, অন্যান্য জিনিস হলে সেগুলো তো আরো বাড়বে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি রয়েছে সেখানে ওই ভাইপোর লুঠের ট্যাক্সকে যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু রাজ্যটা চেহারা অন্যরকম হতে পারে। সেটা প্রথম 1 মাসেই দেখিয়ে দিয়েছে। এবং তার ফলে এর একটা দুটো দিক একটা দেখা যাচ্ছে। একটা তো এই রাজস্ব অতিরিক্ত আদায় হচ্ছে এবং সেটা রাজ্যের ডেভেলপমেন্টের কাজে লাগানো হবে। অন্যদিকে এই যে দুর্নীতিটা বিপুলভাবে হয়েছে সেটার জন্য কিন্তু শ্বেতপত্র প্রকাশ করা হবে, এবং সেটার জন্য অর্থমন্ত্রক ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। ফলে আগামী দিনে পিসি ভাইপোর বিড়ম্বনা যে আরও বাড়বে, এবং সেখানে এদের বদমাইশি, এদের চুরি, এদের ফেরেববাজি সমস্ত কিছু যে সামনে আসবে, সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে যেটা বলছিলাম যে কালীঘাট আরও দুর্বিপাকে পড়ছে, তার উদাহরণ কিন্তু সামনে আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল, যেখানে প্রায় 440 কোটি টাকা ছিল। আদালতের নির্দেশে সেখানে সাময়িক স্বস্তি একটা জুটেছিল বটে মমতা বন্দ্যোপাধ্যায়দের, যে তারা আদালতের নিযুক্ত এক পর্যবেক্ষকের নজরদারিতে বেশ কিছু টাকা সেখান থেকে তুলতে পারবেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না, দুদিক থেকে ঘিরে গেছে। তার প্রথমটা হচ্ছে যে এই যে 3টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছিল, এর বাইরে আরও 12টি অ্যাকাউন্ট পাওয়া গেছে যেখানে এরা 2 নম্বরই কারবার করছিল, এমন একটা ইঙ্গিত উঠে আসছে। ফলে পুলিশ আপাতত সেই 12টি অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে। মোট অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সংখ্যা পৌঁছে গেল 15তে, এবং প্রায় সেখানে 1000 কোটি টাকার কাছাকাছি আছে। এবং এটা নিয়ে যে বিড়ম্বনা বাড়বে এটা বলার কহতব্য নয়। আসলে একটা জিনিস খুব ভালো লাগছে, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি এদের চুরি, বাটপারি, দুর্নীতি, অসভ্যতা সবকিছু যখন সামনে নিয়ে আসতো, যখন কিছুতেই মুখটা বন্ধ করতে পারতো না, তখন জোর করে মিথ্যাচার করে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিত, যাতে করে সেখানে ওই ইউটিউব থেকে যে টাকাটা পাই সেটা ঢুকতে না পারে, আমরা সংসার চালাতে না পারি, আর তাহলে বেশ বেকায়দায় পড়বো, আর সেই জায়গা থেকে মমতা ব্যানার্জির জয়গান করব। কিন্তু ওই অন্যায় করে আমাদের মুখটা বন্ধ করতে পারেনি। নিজেরা যে দুর্নীতি করেছিল, যে অন্যায়টা করেছিল, তার পাপের ফলটা কিন্তু এখন ভোগ করতে হচ্ছে। ফলে দেখে একদিক থেকে খুব ভালো লাগছে, পাপ কারোর বাপকে ছাড়ে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে পাপটা, যে অন্যায়টা আমাদের সঙ্গে করেছিল সুদে আসলে, এখন সেটা ফেরত যাচ্ছে। অন্যদিকে এদের যে 3টে অ্যাকাউন্ট খোলার কথা ছিল সেইখানেও কিন্তু এদের চাপ বাড়ছে। কেননা এবার ইডি নির্দেশ দিয়েছে যে 3টে অ্যাকাউন্ট পুলিশ প্রথমে ফ্রিজ করেছিল, যেখানে আদালত নির্দেশ দিয়েছিল যে ভাই এদের অ্যাকাউন্টগুলো খুলে দাও, আমরা একজন পর্যবেক্ষক দিয়ে দিচ্ছি, একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে দিচ্ছি, তিনি মনিটর করবেন। সেখানে ইডি এবার তদন্ত করতে শুরু করেছে, এবং ইডি আপনারা জানেন PMLA অ্যাক্টে এগুলোকে সব করে। তো তারা অনেক কিছু পেয়েছে, যেখানে অনেক ঘাপলাবাজি রয়েছে, ঘোটালা রয়েছে বলে মনে করছে, তারা এবার সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে। ফলে এক্ষুনি ওই অ্যাকাউন্টগুলো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ব্যবহার করতে পারবে না, এবং সেটা নিয়ে তাদেরকে আবারও আদালতে ছুটতে হয়েছে। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ সোমবারের আগে এই অ্যাকাউন্টের টাকায় তারা হাত দিতে পারবে না। এদিকে মজার ব্যাপার হচ্ছে, পুলিশ যেটা তদন্ত করছিল, যেখানে হাইকোর্ট খুলে দিয়েছে, সেখানে ঋতব্রতরা মামলা করেছিল, তারা এফআইআর করেছিল। তারা বলছে যে এটা খুলে দেওয়া মানে তো অন্যায় হয়েছে, এটা নিয়ে তারা রিট পিটিশন করতে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। ফলে আদালতে ছোটাছুটি, এই পুরো জিনিসটা ঘেঁটে যাওয়া, সেই জায়গাটা কিন্তু এদের কন্টিনিউ হচ্ছে। ওই যে বললাম না, পাপ করেছে না, পাপ কারোর বাপকে ছাড়ে না। ফলে খুব মজা লাগছে এদের এই অবস্থাটা দেখে। আমাদের একদিন আদালতে ছোটাতো যাতে আমরা করে ভিডিও করতে না পারি, এদের বিরুদ্ধে কথা বলতে না পারি, সেগুলো সব অন্যায় মামলা ছিল। কিন্তু এখন সত্যি সত্যি যারা দুর্নীতি করেছে তাদের আদালতে চক্কর খাটতে হচ্ছে, এবং সেটা দেখে কিন্তু বেশ মজা লাগছে।
অন্যদিকে এদের সব থেকে বড় বাটপার অভিষেক ব্যানার্জি, তার কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আজকে আদালতে যেটা হয়েছে সেটা দেখে সত্যিই বলছি চোখে জল চলে এসছে, তবে সেটা আনন্দে, জানেন তো। এই অভিষেক ব্যানার্জি বারবার বলছে যে কণ্ঠস্বরের পরীক্ষা দেবে না। আপনাদের বলছিলাম যে এই কণ্ঠস্বরের পরীক্ষা তোকে দিতেই হবে, যদি না দেয় তাহলে আদালত রক্ষা কবচ তুলে নেবে যে ভাই তুমি তো তদন্তেই সহযোগিতা করছো না, আদালতের কিছু করার থাকবে না সেক্ষেত্রে। আর অন্যদিকে যদি ও কণ্ঠস্বরের পরীক্ষাটা দেয় তাহলেই তো ভয়েস স্যাম্পল টেস্টিংটা ম্যাচিং হয়ে যাবে, এবং ও যে বদমাইশিটা করেছে, এই যে রাজ্যটাকে জ্বালাবার চেষ্টা করেছে, মানুষ খুন করার কথা বলেছে, সেগুলো এস্টাবলিশ হয়ে যাবে, কোমরে দড়ি পড়বে, অভিষেককে জেলে যেতেই হবে। তো যাই হোক, সেই মামলায় আপনারা জানেন দুবার অভিষেককে পাঠানো হয়েছিল নোটিশ যে ভাই তুই এসে স্যাম্পল টেস্টিংটা দিয়ে যা, কিন্তু অভিষেক ভাবছে বাপের জমিদারি দেবো না, গায়ের জোর দেখাবো, আবার সেটা খারিজ করার জন্য আজকে আদালতে গিয়েছিল। সেই মামলা তো খারিজ হয়ে গেছেই, উল্টে তার সঙ্গে যেটা হয়েছে সেটা আরো মারাত্মক। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য কার্যত অগ্নিশর্মা হয়ে গেছেন রাগে। আমি শুনছিলাম ওই হিয়ারিংটা পুরোটাই আমি শুনছিলাম, পরিষ্কার ভাষায় বলেছে যে ভাই ম্যাজিস্ট্রেট অর্ডার দিচ্ছে, তোমাকে একটা কারণেই ব্ল্যাঙ্কেট একটা প্রোটেকশন দেওয়া হয়েছে যে তোমার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হবে না, সেই কারণটা হচ্ছে তুমি তদন্তে সহযোগিতা করবে। কিন্তু তোমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর তার মানে তুমি সংবিধানের ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করবে, ওই সব জিনিস তো চলবে না। এই জিনিস যদি হয় আমি স্বতঃপ্রণোদিতভাবে একটা হিয়ারিং করবো এবং তোমার যা রক্ষা কবচ আছে সেটা তুলে নেবো। অর্থাৎ রক্ষা কবচ যদি উঠে যায় অভিষেক জানে তাকে অ্যারেস্ট করে নেবে। ফলে সেই জায়গা থেকে ওই যেটা 18ই জুলাই স্যাম্পল দেওয়ার কথা ছিল 15ই জুলাই যাবে। তবে অভিষেকের ভয় ওই স্যাম্পলটা মিলে গেলে ওকে জেলে যেতে হবে সেইটা, নাকি ওই যখন স্যাম্পল দিতে যাবে তখন ওর উপর ডিম থেরাপি চলবে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আজকে আদালতে অভিষেক রীতিমতো কান্নাকাটি করেছে যে আমি গেলে তো আমাকে ডিম ছুঁড়ে মারবে, আমি কি করে যাবো, এটা আটকাবার চেষ্টা করুন হুজুর। অত সহজ? তোমরা তো জননেতা, জনপ্রিয় নেতা, গোটা বাংলার মানুষ নাকি তোমাদের সঙ্গে আছে, তুমি যুবরাজ, তো যাও মানুষের মাঝখানে এসো, দেখো বিরোধী রাজনীতি করতে কিরকম লাগে অভিষেক ব্যানার্জি। ওই ক্ষমতায় পিসি মুখ্যমন্ত্রী আছে, টপকে এসে নেতা হব আর তারপর মাতব্বরি করব, গায়ের জোরে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে লোকের উপর অত্যাচার করব, অত সহজ জিনিস নয় অভিষেক ব্যানার্জি রাজনীতি। এবার করো বিরোধী রাজনীতি, যাও ভয়েস স্যাম্পল টেস্টিং দিতে। একদিকে দুর্নীতি কাণ্ডে ঘিরছে, অন্যদিকে জনতার ডিম খাওয়ার ভয়ে হাওয়া টাইট হয়ে গেছে। এই হয়ে গেছে এখন অভিষেক ব্যানার্জির অবস্থা। আর অভিষেক ব্যানার্জির মতো মাতব্বরের যদি এই হাল হয় তাহলে অভিষেকের যেসব চেলা চামুন্ডাগুলো ছিল, যেমন এই হুমায়ুন কবির, তাদের হাওয়া তো টাই ফুস হবেই। এই বড় বড় ডায়লগ দিত না যে ওই মুর্শিদাবাদে যে 30% হিন্দু আছে 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, এই হুঙ্কার দিত না যে বাবরি মসজিদ করে দেখিয়ে দেবে। তো এই এত বড় মাতব্বর কিছুদিন আগে আবার বিজেপিকে হুঙ্কার দিয়েছিল এবং সেটা নিয়ে বিধানসভায় বিবৃতি দাবি করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছিলেন যে এইসবের কোনো রকম কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়েছে আর তারপরই ব্যাস হাওয়া টাইট হয়ে গেছে। যে হুমায়ুন কবিরের মতো লোকজন বলতো যে শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে পা দিয়ে দেখাক, সেই শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদে গেছেন এবং প্রথমে তিনি ঠিক করেছিলেন হেলিকপ্টারে যাবেন, কেননা ডিস্টেন্স, তিনি মুখ্যমন্ত্রী, একটা তো সময় লাগবে সেখানে। কিন্তু যেহেতু এখন আবহাওয়া অত্যন্ত খারাপ চলছে, শুভেন্দু অধিকারী কিন্তু সড়ক পথেই গেছেন, সেখানে 3টি জায়গায় তার প্রোগ্রাম আছে, কেউ তাকে আটকাবার সাহস করেনি। যেখানেই গেছেন মানুষ তাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন, তার সঙ্গে একটু হাত মেলাবার জন্য আকুলি বিকুলি দেখিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে এই হুমায়ুন কবিরদের মতো মাতব্বররা যে হাওয়া হয়ে যাবে, তারা যে ভ্যানিশ হয়ে যাবে, সেটাই কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এদের মাতব্বরির দিন যে শেষ, সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। তার থেকেও যেটা বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে এই গত 15টা বছর গোটা রাজ্যটাকে জ্বালিয়ে উত্তপ্ত করে এবং হিন্দুদের উপর অত্যাচার করে রাজনীতি করেছে, তাদের হালতটা এবার খারাপ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বারুইপুর যে কাণ্ড হয়েছে, একদম হৃদয় বিদারক ঘটনা। সেখানে ওই ছোট্ট বাচ্চা মেয়েটি আমাদের ছেড়ে অকালে যাকে চলে যেতে হয়েছে ওই নৃশংস অত্যাচারের সামনে পড়ে, সেইটার বিচার প্রক্রিয়া হচ্ছে, সকালে জমা বিকেলে খরচ, অন্যান্য তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যারা ওই দুধেল গায়ের বেশে এসে এখানে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তাদেরও তিনি সিধা করে দেবেন, এবং সেইটা নিয়ে 200 জনকে প্রাইমারিলি আইডেন্টিফাই করা হয়েছিল এবং রোজই কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে। সেখানে এখনো অবধি বাড়তে বাড়তে অ্যারেস্টের সংখ্যাটা 35 চলে গেছে। আসলে এরা ভুলে গিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ওই সিএএ নিয়ে, ওয়াকফ নিয়ে তারা এখানে হুচকি তুলবে আর তারপর ট্রেন জ্বালিয়ে দেবে, বাস জ্বালিয়ে দেবে, হিন্দুদের ঘর ভেঙে দেবে, তাদের মহিলাদের উপর অত্যাচার করবে, আর সরকার চোখ বুঝে, পুলিশ চোখ বুঝে বসে থাকবে না। সেই দিন শেষ হয়ে গেছে। যদি এরকম বাঁদরামি করার চেষ্টা করেছো, তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার সেটাই হবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে, বিধানসভায় কিন্তু বিল পাস হয়ে গেছে, যে পরিমাণ সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে তার কয়েক গুণ এদের ঘটি বাটি অবধি বিক্রি করে সেটাকে উসুল করা হবে। সেই প্রক্রিয়াও কিন্তু এবার বারুইপুরে শুরু হচ্ছে। অর্থাৎ রাজ্যে কিন্তু মাতব্বরির দিন শেষ, অত সহজে কিন্তু মাতব্বরি করা যাবে না, সেই জায়গাটা ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে একটা বেশ পজিটিভ আবহাওয়ার ছবি রয়েছে। কিন্তু সবটাই কি পজিটিভ আবহাওয়া রয়েছে? সর্ষের মধ্যেই যে ভূত ঢুকে বসে রয়েছে। শুভেন্দু অধিকারী প্রশাসন যদি
তাড়াতাড়ি ইমিডিয়েট বেসিসে সেই দিকে নজরদারি না করে, তাহলে কিন্তু অনেক কপালে দুঃখ আছে, সেই জায়গাটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টের একটা মামলার খবর সামনে এসছে, যেটা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে। আপনি ডিভিশন বেঞ্চের থেকেও বড় হয়ে গেলেন, বাইপাসে অবৈধ নির্মাণ মামলায় প্রতি পদে পদে ভর্ৎসনা হাইকোর্টে। কি হয়েছে? উত্তর চব্বিশ পরগনার যিনি জেলা শাসক আছে, সেখানে উত্তর চব্বিশ পরগনার বাইপাসের ধারে, মানে কলকাতা সংলগ্ন এলাকাতে, বিধাননগর এলাকাতে, সেখানে বেশ কিছু বেআইনি নির্মাণ হচ্ছে এবং সেটা নিয়ে মামলা হয়েছে। তো হাইকোর্টের তরফ থেকে বারবার বলা হয়েছিল জেলা শাসককে যে আপনি ডিটেল রিপোর্ট পাঠান। এখন তিনবার রিপোর্ট পাঠিয়েছে, কিন্তু সেটা যে একটা গা ছাড়া মনোভাবের রিপোর্ট, তার মধ্যে ডিটেল কিচ্ছু নেই, বরং যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। আদালত কিন্তু এটা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিল, কিন্তু তারপরেও যে কে সেই, এবার আদালত বলেছে যে আপনি কি নিজেকে বেঞ্চ আদালতের থেকেও বেশি বড় মনে করছেন, এবং সশরীরে কিন্তু এই জেলা শাসককে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কেন এই ধরনের রিপোর্ট দিচ্ছে, কেন সত্যিটা সামনে নিয়ে আসছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে গত 15 বছর ধরে বারবার বলা হয়েছে যে অভিষেক মমতারা তো লুটপাট করেছে, ওদের দলের যে আমচা চামচা বেলচাগুলো আছে সেগুলো লুটপাট করেছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশাসনের মধ্যে যারা বসেছিল তারাও কিন্তু তার সঙ্গে হাত মিলিয়ে একই জিনিস করেছে। ফলে সত্যিটা এখন এটা সামনে নিয়ে আসতে পারছে না, নিজেরা ফেঁসে যাবে বলে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। আর শুধুমাত্র এটা এই ক্ষেত্রে নয়, এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন জায়গায় যে কন্ট্রোভার্সি হচ্ছে, কি দেখা যাচ্ছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা টাকাটা পেয়ে যাচ্ছে, যারা অফলাইনে করেছে তাদের ফর্মগুলো পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে পড়ে আছে, সেগুলো কিছুতেই প্রসেস হচ্ছে না এবং তারা টাকা পাচ্ছেন না। কিন্তু সাধারণ মানুষ এসব অনলাইন অফলাইন এইসব কিছু বোঝে না। তারা একটা জিনিস দেখেছিল যে বিজেপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি দেখে আমরা ভোট দিয়েছি, এখন বিজেপি ক্ষমতায় চলে এসছে, তারপর আমরা টাকা পাচ্ছি না, কিন্তু কিছু লোক টাকা পেয়ে যাচ্ছে। এই যে জায়গাটা হচ্ছে, তো এই যারা আমলা বসে আছে তারা তো স্পষ্টভাবে বলে দিতে পারতো যে অনলাইনে যারা করবে তাহলে তাদেরটাকে আগে প্রসেস করা হবে। তাহলে এই রাত জেগে বিজেপি কর্মীরা যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করিয়েছেন সেটা তারা করতেন না, তারা অনলাইনেই সেটা করিয়ে দিতেন, এই মানুষগুলো টাকাগুলো পেয়ে যেত। তাহলে এই অস্বস্তির জায়গাটা তৈরি হতো না। এখানে সরকারকে ডোবাচ্ছে, সরকারের নাকটা কেটে দিচ্ছে, তো এই আমলাগুলো এরাই তো বদমাইশিটা করছে। কিন্তু মানুষ তো এসব বুঝবে না, আমলা করছে না গামলা করছে, তারা বুঝবে বিজেপি সরকার এসেছে, আমরা টাকা পাচ্ছি না। এই যে মানুষের ক্ষোভটা বাড়বে, যন্ত্রণাটা বাড়বে, তার একটাই কারণ হচ্ছে যারা 15 বছর ধরে লুটপাটটা করেছে এবং করতে সাহায্য করেছে, তারা কিন্তু এই সরকারটাকে ঘাঁটার চেষ্টা করছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করা, এদেরকে লাইনে নিয়ে আসা, না এলে এদের শাস্তিমূলক ব্যবস্থা করা। সেটা যদি না করে তাহলে কিন্তু কপালে সত্যিই দুঃখ আছে, মানুষ কিন্তু তাদের রাগের প্রতিফলনটা দেখাবে। ফলে রাজ্য একটা পজিটিভ ভাইবে যাচ্ছে। কালীঘাট যে পাপ করেছিল তার সাজা ধীরে 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 হলেও তাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু তার পাশাপাশি রাজ্যের প্রপার ডেভেলপমেন্ট করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে করাপশনের সিস্টেমটা গত 15 বছর ধরে এস্টাবলিশ করেছে, সেইটাকে এবার ঢাকি সমেত বিসর্জন করার সময় এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি যদি সুনিপুণ হাতে সেটা করতে না পারেন, এই আমলাদের জন্য তার সরকারের মাথা ব্যথা বাড়বে, সেই ছবিটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে।